রেডিও অর্ডার অনুষ্ঠানে আজকের পর্বে প্রথমেই শুনবেন একটি গল্প, উপাসনা। রচনা সুধাংশু ঘোষ। গল্পটি পাঠ করেছেন সুমিতা ঘোষ। আমি উপাসনা চ্যাটার্জি। শহর কলকাতা বেহালার বাসিন্দা। ইট কাঠ পাথরের এই শহরে কংক্রিটের জমাট বাঁধানো দেওয়ালে আমার রূপকথারা লুকিয়ে আছে জমাট বাঁধা অন্ধকারে। যেদিন আমি জন্ম নিয়েছিলাম সেদিন প্রিয়জনেরা আমার মাকে বলেছিল, কালো কিলবিল করছে একটা মেয়ে, কালো কোকিলের ছানার মতো, একে হসপিটালেই ছেড়ে আসতে পারতিস। আমার মা বলেছিল, শাঁখ বাজাতে হবে না, সাহায্য চাই না, শুধু দয়া করে মেয়েটাকে নিয়ে ঘরে ঢুকতে দাও। সেই প্রথম একটা আলো বাতাসহীন ঘর আমার থাকার জায়গা। আমাদের ছিল 51বর্তী পরিবার। বাবা কাকারা প্রতিমা তৈরি করত। কলকাতার বুকে মৃৎশিল্পী হিসাবে আমাদের পরিবারের খুব নাম ছিল, কিন্তু আমার কাকা আর জেঠুরা বাবাকে সেই ভাগের অংশ দেয়নি। বাবা নেশা করত। সারাদিন কাজের শেষে নেশাই ছিল তার সব থেকে বড় কাজ। আমাদের বড় বাড়ির ঘরগুলোতে আলো জ্বলত, ফ্যান ঘুরত, শুধু আমার ঘুপচি ঘরেই একটা টিম টিম করে আলো জ্বলত। লোকে বলতো, এর বেশি ওরা আর কি চাইতে পারে। ঘুপচি ঘরের অন্ধকারেই আমার বড় হয়ে ওঠা। কাকা আর জেঠুরা বাবাকে ঠেলে দিয়েছিল নেশার অন্ধকারে। সেই অন্ধকারে এক টুকরো আলো হয়ে আমার মা পরের বাড়িতে বাসন মেজে, রান্না করে, বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমায় মানুষ করে। আমার জন্য বরাদ্দ ছিল 1 কাপ দুধ আর একটা রুটি, তাও আবার রান্নাঘর থেকে লুকিয়ে আনা। সেই 1 কাপ দুধে 1 কাপ জল মিশিয়ে আমাকে খাওয়ানো হতো। কালো একটা মেয়ের জন্যে ওটাই ছিল যথেষ্ট। যদি কোনোদিন বেশি খিদে পেত, আমার গলায় একটা দুর্গার লকেট ছিল। মা বলতো, ওইটা মুখে নিয়ে বসে থাক, আর খিদে পাবে না। সেই লকেটটা মুখে নিয়ে আমার জঠরের জ্বালা শেষ করে ফেলতাম। গরিবের মেয়ের এর থেকে বেশি খিদে হওয়া বোধহয় পাপ। এত দুঃখের মাঝেও আমার মা একটা বড় স্বপ্ন দেখেছিল, মেয়েকে সেন্ট টমাস স্কুলে পড়াবে। সে সময় ওখানে পড়ানোটা ছিল বিলাসিতা। সারা গায়ে ঘামাচি নিয়ে, মশার কামড়ে, অপুষ্টি আর ডায়রিয়াতে বেড়ে উঠেছি প্রতিদিন। নেশাখোরের মেয়ের জীবনে আর কি হবে বলুন তো? রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ ব্যঙ্গ করে বলতো, ওই দেখ, ওর মেয়েটা যাচ্ছে। আমি আর আমার মা জানতাম না কি করে স্কুলের মাইনেটা জোগাড় হবে। এমন অনেক দিন গেছে একবেলা খেয়েছি, এমন অনেক দিন গেছে আধ পেটা খেয়েছি, এমন অনেক দিন গেছে 1 মাস আলু সেদ্ধ আর ভাত খেয়েছি। তবুও স্কুলের দিদিমণিদের জন্যে পড়াটা আমি চালিয়েই গেছি। আমার মা প্রচণ্ড কষ্ট করতে করতে একদিন আমায় ছেড়ে চলে যান। স্কুল থেকে স্কলারশিপের টাকায় আমি পড়তে থাকি সেন্ট টমাসে, পড়তে থাকি দিদিমণিদের উৎসাহে। ICS পরীক্ষা দিয়ে যখন জয়েন্টে বসলাম, ঠিক সেই সময় আমার বাবাও আমাকে ছেড়ে চলে যান। স্বপ্ন উড়ানের প্রথম ধাপেই আমি অনাথ হয়ে যাই। ছোটবেলায় স্বপ্ন ছিল শিল্পী হব। যখন ফাইন আর্টস নিয়ে পড়াশুনো শুরু করি, একটা NGO আমাকে স্বপ্ন দেখার সাহস যোগায়। আমি উপাসনা চ্যাটার্জি। সেদিনের সেই কালো মেয়েটা শোনাতে চাই আমার জীবনের রূপকথা। গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে যেদিন স্বীকৃতি পাই, ঠিক সেদিনই কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়ে আমার আত্মীয় স্বজনেরা আমায় ছেড়ে চলে যায়।
কাদামাটির রক্তে বোনা উপাসনা এবার তৈরি করে দুর্গা প্রতিমা। কাঠামো থেকে রং, কাদামাটি জলে, অশ্রু রক্ত ঘামে আমার হাতে জন্ম নেয় মৃন্ময়ী মা, ঠিক আমার মায়ের মতন। আমার হাতের মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে ওঠে কলকাতার শ্রেষ্ঠ প্রতিমায়। টাইমস অফ ইন্ডিয়া, দূরদর্শন, আনন্দবাজারের ক্যামেরার ঝলকে উচ্ছল হয়ে ওঠে আধপেটা খাওয়া একটা কালো মেয়ে থেকে আলোয় উঠে আসা এক বিখ্যাত মৃৎশিল্পী। কোনো এক সপ্তমীর দিন আমি দেখেছি আমার তৈরি দশভুজার সামনে বসে হাপুস নয়নে কাঁদছে একজন মানুষ। সেদিন আমি বুঝেছি আমি সৃষ্টি করতে পেরেছি আমার ভালোবাসাকে। দশপ্রহরণধারিণী দেবী দুর্গা 4 দিন আসেন আমাদের সামনে, ছড়িয়ে দিয়ে যান তাঁর আলো। সেই আলোয় অন্ধকার দেখে পিছিয়ে আসা নয়, যত বেশি অন্ধকার আমাদের গ্রাস করতে চাইবে তত বেশি করে জানবে আলোর উঠোন আসতে আর বেশি দেরি নেই। আমি উপাসনা চ্যাটার্জি। স্বপ্ন উড়ানের ভেলায় চড়ে আমি পেয়েছি আলোর ঠিকানা। একবার চোখ মেলে চারিদিকে তাকিয়ে দেখুন, প্রতিদিন কত শত রূপকথারা জন্ম নেয় আপনাদের চারপাশে। সকলের আগলে রাখা ভালোবাসায় উপাসনার জন্ম হয় প্রতিদিন। অন্ধকার শেষ কথা নয়, শুধু ভেতরের দুর্গাটাকে জীবন্ত করে রাখতে হয়। উপাসনার তৈরি দুর্গা প্রতিমা এবছর কানাডায় যাচ্ছে। ইচ্ছে ডানায় ভর করে মহাকাশে পাড়ি দেবে আপনাদের সেদিনের সেই কালো মেয়েটা। আমরা যারা এই আকাশে উড়িয়ে দিলাম আলোর পাখি, স্বপ্ন দেখার নেই সীমানা, স্বপ্নটা রোজ দেখতে থাকি। প্রার্থনা তাই মায়ের কাছে, দুঃখ কষ্ট করতে জয়, রূপকথারা সঙ্গে থাকুক, সত্যি হবেই মিথ্যা নয়। আমরা যারা এই আকাশে উড়িয়ে দিলাম আলোর পাখি, স্বপ্ন দেখার নেই সীমানা, স্বপ্নটা রোজ দেখতে থাকি। আজকের নাটক ফেলে দেওয়া বাপ। নাটকটি ফেসবুক থেকে সংগৃহীত। নির্দেশনা সুধাংশু ঘোষ, অভিনয় সুধাংশু ঘোষ, অরুণ সাধুকা, ভাস্কর ভট্টাচার্য, মানস কুমার লাই, পুষ্পিতা চন্দ্র, ব্রততী রায়। পুরনো হারমোনিয়াম বিক্রি করবেন, পুরনো খাট, ড্রেসিং টেবিল, আলমারি, বেনারসি বিক্রি করবেন, ফেলে দেওয়া মোবাইল বিক্রি করবেন, ফেলে দেওয়া পুরনো সংসারে যা আছে বিক্রি করবেন। রেখে দিলে লাভ হবে না গো, পুরনো মাল ভালো দামে বিক্রি করবেন। ও ভাই, আরে ও ফেরিওয়ালা ভাই, আরে এইদিকে একবার এসো তো। হ্যাঁ যাই বাবু যাই, দাঁড়ান দাঁড়ান, এই ভ্যানটাকে এখানে একটু সাইড করে দিই। বলেন কি আছে বিক্রি করবার? পুরনো জিনিস বললে তো? হ্যাঁ, পুরনো জিনিস নেবে তো? আগে হ্যাঁ, পুরনো যা আছে আমি ভালো দামে আপনার থেকে কিনে নেবো। এই পুরনো কিছু খবরের কাগজ, বই আর কিছু প্লাস্টিক আছে। নিয়ে আসুন না, একবার চোখে দেখি। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা বলছি তুমি কি এদিকে নতুন আসছো? আগে হ্যাঁ বাবু, এ লাইনে অনেক দিন হয়ে গেল, কিন্তু এদিকের রাস্তায় না বড় একটা আসিনি কখনো। তা তুমি থাকো কোথায়? ওই যে আপনাদের ওই ক্যানেল পাড়ের যে ছোট ঘরগুলো আছে না, ওখানেই আমি থাকি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, তোমাকে দেখাই। এই যে এটা হলো খবরের কাগজের বান্ডি। আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে ব্যাগ ভর্তি বই। আচ্ছা। আর এই যে ড্রামটা দেখছো, এই ড্রামটাতে প্লাস্টিক আছে।
দেখো দেখো সব দেখো। এত মোটা মোটা বই সব বিক্রি করে দেবেন? তা কি করব বলো, ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি বাকরি করে চলে গেছে, তা ওগুলো এখন তো আবর্জনা, তাই বিক্রি করতে চাইছি। ঠিক আছে বাবু, তাহলে এই খবরের কাগজ আর এই বইয়ের দামটা না আমি 30 টাকা কিলো দেবো, আর ওই প্লাস্টিকটা 10 টাকার বেশি আমি দিতে পারবো না কিন্তু। হ্যাঁ, সে কি গো, আরে খবরই কাগজ তো এখন তো 50 টাকা কিলো। আরে এই বইগুলো সব মোটা মোটা, এক একটা বই তো 3-4 হাজার টাকা করে দাম। সে তো বাবু যখন পড়ার সময় ছিল তখন ছিল, এখন তো কি আর ওই দাম পাবেন? বলুন বলুন না, এখন কি ওই দাম পাবেন? না না, তবে তোমার দামটাও কিন্তু ঠিক হচ্ছে না। তুমি দামটা একটু ঠিক করো দেখি, আমি জিনিসগুলো তোমাকেই বিক্রি করব। হ্যাঁ, সেই জন্যই তো ডাকলাম। দেখুন বাবু, আমি তো আপনার থেকে নিয়ে আবার একজনকে বেচবো না, আমাকেও তো কিছু রাখতে হবে। সত্যি বলছি, আমি কিন্তু আপনাকে ঠকাচ্ছি না, মানে ওজন একবারে কাঁটায় কাঁটায় দেবো, মা কালী দিবি, মা শেতলা দিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে কি যেন নাম তোমার? আগে পড়ান, মানে আমি তো এই ব্যবসা করেই খাই কি না। কিন্তু বাবা পরাণ, দামটা ঠিক না হলে আমি তো মাল বিক্রি করব না। তুমি কাগজের বইগুলো 40 করো, আর ওই প্লাস্টিকটা 15 করো, কি ঠিক আছে তো? একেবারে কিছু থাকবে না বাবু? থাকবে থাকবে। আরে বাবা, এ পাড়ায় তো নতুন আসছো, তোমাকে আমি অনেকের সাথে আলাপ করিয়ে দেবো। ঠিক মতো দাম পেলে সবাই দেখবে তোমাকেই খুঁজছে। ঠিক আছে বাবু, নিয়ে আসুন, ওজনটা করি, নিয়ে আসুন নিয়ে আসুন। না গো গোবিন্দদা, এতে করে ব্যবসাটা ঠিক চলছে না। আরে বাবা, কথা বলার টেকনিকটা একটু পাল্টা পরান। এখন কথাতেই সব বিক্রি হয়। কথাতেই সব বিক্রি মানে? আরে মানেটা আর কি, কাল থেকে বিক্রি করবেন এই কথাটা বলবি না। কাল থেকে বলবি ফেলবেন না, ফেলবেন না, ফেলবেন না। ফেলবেন না মানে কি গোবিন্দদা? আরে বাবা, এটাই তো পাবলিক টানবে রে। তুই যে বলবি তখন দেখবি লোক উসখুস করছে, কি ফেলতে মানা করছে রে বাবা। হ্যাঁ, জানবি পরাণ, প্রত্যেক বাড়িতেই কাচরা কিছু না কিছু থাকেই। সবাই সবাই না হলেও বাড়ির কেউ কেউ এই কাচরা ফেলার জন্য ব্যস্ত হয়ে আছে। সংসারে তবু জিনিস থাকে তো ফেলবার, কিন্তু সময় সুযোগ সকলের হয় না। একবার যদি এই টেকনিকটাকে কাজে লাগাতে পারিস, হ্যাঁ, তখন তখন দিন বদলে যাবে রে পরাণ, দিন বদলে যাবে। বলছো? সত্যি বলছো গোবিন্দদা? হ্যাঁ রে, শুধু চেঁচিয়ে পাড়া মাথায় করে দে, ফেলবেন না, ফেলবেন না, তারপরে দেখ না কি হয়। সংসারের যা বাড়তি জিনিস আছে গোবিন্দদা, সব পেয়ে যাবো বলছো? পাবি, ভাবি রে পাবি। যা, কাল থেকে শুরু করে দেখ, যা যা। বলছো? হ্যাঁ রে, কথার কায়দা কর, তবেই তো লোক কি আর এমনি এমনি ডাকবে রে। ফেলবেন না, ফেলবেন না, ফেলবেন না। বাবা মা কাকা কাকিমা দাদা দিদি ভাই বোনেরা, ফেলবেন না ফালতু জিনিস, ফেলবেন না, ফেলবেন না, ফেলবেন না। আরে ফেলবেন না, আমি তো আছি। ও দাদা, ও ফেলবেন না ভাই, এদিকে একবার আসো তো। কি হয়েছে মাসিমা? কি বিক্রি করছো ভাই? বিক্রি করছি না মাসিমা, কিনছি কিনছি। কিনছো? কি কিনছো ভাই? আপনার সংসারে যা আছে সব কিছু কিনছি। তার মানে কি সব আজে বাজে বলছো? এখনো তো কথা শেষ করিনি মাসিমা। বলছি আপনার সংসারে যা কিছু ফেলে দেওয়ার মতো আছে সেগুলোই আমি কিনে নিই। তেমন কিছু আছে নাকি মাসিমা? বলছি ও ফেলবেন না ভাই, আরে আরে এদিকে তাকাও না, ও
ওদিকে কি দেখছো? না, এই ভ্যানটা দেখছিলাম, সাইড করে রেখেছি তো, কেউ যদি ধাক্কা মারে। বলছি, তুমি পুরনো হারমোনিয়াম নাও? হারমোনিয়াম? হ্যাঁ, নিবই কি। বলছিলাম মাসিমা, ওটা কি অর্ডিনারি না স্কেল চেঞ্জার? ও তো এসব তো বুঝি না বাপু। বাপের জন্মে কোনোদিন হারমোনিয়ামের রিড টিপে দেখিনি। ননদের হারমোনিয়াম, 10 বছর হলো তার বিয়ে হয়ে গেছে। শ্বশুরবাড়ি যাবার সময় বললাম নিয়ে যেতে, সে বলল এটা বাবার স্মৃতি, এটা এখানেই থাক। সেই থেকে পড়ে আছে জঞ্জালটা, ওটার একটা গতি করতে হবে। তুমি হারমোনিয়াম নেবে? বলি কি মাসিমা, মানে এটা বেচে দিলে আপনার শ্বশুর মশাই রাগ করবেন না তো? দূর বোকা ছেলে, তিনি তো কবে মরে ভূত হয়ে গেছে। তাহলে তো ল্যাটা চুকিয়ে গেছে মাসিমা। তা এই হারমোনিয়ামটা আপনি কত চাইছেন? তুমি কত দেবে সেটা আগে বলো তো ভাই। দেখুন মাসিমা, 10টা বছর পড়েছিল এই পুরনো হারমোনিয়ামটা। এ তো কিছু নেই, এটা ঠাউকো দরেই ওই বেচতে হবে। তাই মোটামুটি ওই 100 টাকার বেশি কিন্তু আমি দিতে পারবো না। সে কি কথা গো? দেখো বাপু, 300 টাকা আমার চাই, নইলে দিতে পারবো না। 300 টাকা খুব দরকার। না মাসিমা, হলো না, চলি। ও কি গো, চলে যাচ্ছ যে বলো? আমি তো তোমায় ডাকলাম। না মাসিমা, অত টাকা আমি দিতে পারবো না। তাহলে তুমি কতই পারবে? আমি ওটার জন্য ওই আপনাকে ওই কম করে ওই 150টা টাকা দিতে পারি মাসিমা। মোটে 150 টাকায় একটা গোটা হারমোনিয়াম? ওটা তো ফেলেই দিচ্ছিলেন মাসিমা, তবু তো 150 পাচ্ছেন। দেখুন যদি বলেন তো তাহলে হারমোনিয়ামটায় হাত লাগাই। তাই দাও, আপত্ত বিদেহ। এদিকে এসো এসো, দেখে নাও, দেখো ভালো করে। আচ্ছা, এই হচ্ছে আপনার হারমোনিয়াম। দাম একটু ধুলোটা ভালো করে ঝেড়ে নিস। বুঝলি চাপা, হারমোনিয়ামটা নিয়ে সোজা আলীর দোকানে। সে তো আগে হারমোনিয়াম বানাতো, সে একটু বাজাতেই প্যাঁপো শব্দ বের হলো। তারপর তো আবার বাজালো। বাজিয়ে জিজ্ঞাসা করলো, এটা কোথায় পেলি রে পরাণ? আমি বললাম, কেন চাচা? চাচা বলল, এটা তো দারুণ জিনিস। বলো কি গো? তবে আর বলছি কি চাপা, ওটা নাকি স্কেল চেঞ্জার হারমোনিয়াম, তার উপর জার্মান রিড। এই জিনিস নাকি আজকাল আর পাওয়াই যায় না। তারপর চাচা কি বললো? বলল, তুই এটা কত দাম চাস পরাণ? তুমি কি বললে তাহলে? ওই তারামান নাম করে ঝপাং করে বলে ফেললুম 1000 খানেক টাকা। ব্যাস, ট্যাঙ্ক থেকে 2টো 500 টাকার নোট আমার হাতে ধরিয়ে দিয়ে বললে, এরকম পেলে আবার নিয়ে আসবি পরাণ, ভালো দাম দেবো। তার মানে 150 কিনে 1000 টাকা? আজ তাহলে অনেকগুলো টাকা রোজগার হয়েছে বলো। টাকাটা দিয়ে না এবারে ঘরের চালার ওই কটা টালি পাল্টে নেবো, বুঝছিস? বৃষ্টিতে বড় কষ্ট হয়, জল পড়ে। হ্যাঁ, তাই করো। আমাদের যেমন জুটবে তেমন করতে হবে তো। বসো বসো, খেতে দি। দাঁড়া, হাত পাটা ধুয়ে নি। তুই দে চাপা, খেতে দে। ফেলবেন না, ফালতু জিনিস ফেলবেন না। আমি তো এসে গেছি সংসারের ফালতু মাল ভালো দামে বিক্রি করবেন গো। ও ভাই, বলছি এদিকে একবার এসো তো। বলছি, তোমরা পুরনো খাট নাও। খাট মানে কি খাট কাকা? মরার খাট নয় তো? আরে না রে বাবা, সেগুন কাঠের খাট, প্রায় 100 বছরের পুরনো। আমার দাদু শ্বশুর বাড়ি থেকে যৌতুক পেয়েছিলেন। ওটা এখন ব্যাক ডেটেড। ওটা বিক্রি করে আমি এখন একটা ফ্যান্সি খাট কিনব। খাট? কিন্তু পুরনো খাট কারা নেয় সেটা তো আমার জানা নেই কাকা। তবুও চলুন একবার। আচ্ছা কাকা, খাটটা কি দেখা যায়? কেন দেখা যাবে না? ওই তো রাস্তার ওপারে আমার বাড়ি। তুমি আমার সাথে এসো 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 এসো। চলো কাকা, চলো চলো, আমি পেছন পেছন যাচ্ছি, চলো। এসো এসো, এই যে এইদিকে এইদিকে।
এই দেখো, এই হলো সেই খাট। বাবা, কি ধুলো গো, কত ঝুল পড়েছে। দেখো দেখো, ভালো করে দেখো, ময়ূরের পেখম তোলা নকশা করা খাট। তা ওপরে আবার ছত্রিও আছে, খুলে রেখেছি, নিলে নামিয়ে আনবো। বলো কত দাম দেবে? কি বলবো বলুন তো কাকা, এখন তো এ খাট কেউ কেনে না, একমাত্র জ্বালানি হিসেবে যদি বিক্রি করা যায়। আরে তোমার দামটাই বলো না। ওই খাটের জন্য আমি আপনাকে কত, ওই 500 টাকা দেবো। বলো কি গো, সেগুন কাঠের খাট এখন যদি করাতে যাও কম করে 25 থেকে 30 হাজার টাকা লাগবে। তাহলে বিক্রি করছেন কেন কাকা? আপনার কাছে রেখেই দিন না। বললাম না, বাড়ির কেউ আর ওই খাট পছন্দ করছে না। ওটাই তো কথা কাকা, এত ব্যাকডেটেড খাট এখন আর কেউ নিতেই চায় না, তাই তো এর দামটা পাওয়া যায় না। কি করব, দেবেন না চলে যাবো কাকা? দেখো ভাই, তোমার কথা আমার ভালো লেগেছে, খাটটা আমি তোমাকেই দিতে চাই, তবে দামটা আর একটু বাড়িয়ে দাও। ওই 200 টাকা আরও দিতে পারি কাকা। না না না, ওই তুমি ওই এক কাজ করো, পুরোপুরি 1000ই করে দাও আর খাটটা নিয়ে যাও। হবে না গো কাকা, ওই আচ্ছা ঠিক আছে, আরও 100 বাড়িয়ে দিলাম, কি ঠিক আছে কাকা? কি আর বলবো তোমায়, নাও 800 টাকাতেই নাও। তাহলে খাটের চাবিটা একবার দাও কাকা, খুলে পাট পাট করে ভ্যানে তুলতে হবে তো। এই নাও, এটা সেই পুরনো লোহার চাবি। দাও দাও দাও, এই লোহার চাবি নিলাম। নাও কাকা, তোমার 800 টাকা। 1 2 3 4 5 6 7 8 গুনে নাও। দেখো কাকা, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, এই খাটটা খুলতে শুরু করো, আমি একবার ভেতর থেকে আসছি। ঠিক আছে ঠিক আছে, আমি শুরু করি। ওগো, কি ব্যাপার গো, ভ্যান রিক্সা ওটা কি আনছো? আজ থেকে আর তোকে মেঝেতে শুতে হবে না চাপা, একটা ভালো খাট পেয়েছি, এটা আর বিক্রি করব না, ঘরে রেখে দেবো। কোথায় পেলে গো? ভগবান জুটিয়ে দিয়েছে রে চাপা, ভগবান জুটিয়ে দিয়েছে। নে নে, একটু হাত লাগা না, ওগুলো নামাই ভ্যান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ওগুলো নামিয়ে খেতে বসবে, চলো। নে ধর ধর ধর, এই বাটামটা ধর, এই ধর এটা। হ্যাঁ, মানুষের ফেলে দেওয়া জিনিস কখন যে কার ঘর ভর্তি করে কে জানে। পড়ে যাবে ভালো করে। হ্যাঁ, আজ থেকে না আমরা দুজন চাপা ওই সেগুন কাঠের খাটে ঘুমোবো, বুঝলি? নে ধর 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 ধর। ফেলবেন না ফেলবেন না ফেলবেন না। আজ একটা লটারির টিকিট কাটবো, একটা কিছু পেয়েও যেতে পারি মনে হচ্ছে। জয় মা তারা, জয় মা কালী। ফেলবেন না ফেলবেন না ফেলবেন না গো, আমি তো আছি, কিছু ফেলবেন না। আরে ও ছেলে, একবার এদিকে এসো তো। বলুন দাদু, বলুন, কি বলছেন বলুন। হ্যাঁ, আমার না একটা ফেলে দেওয়ার জিনিস আছে, তুমি কি তার একটা গতি করে দিতে পারবে? কি জিনিস দাদু? এই যে এই বাড়িটা। কি বলছেন দাদু, এটা কি ফেলে দেওয়ার জিনিস? মানে আমি বাড়িটা বেচে দিতে চাই, বুঝলে? একটা খদ্দের জোগাড় করে দিতে পারবে? এ তো দালালি দাদু, আমি তো খেটে খাই, কখনো দালালি তো করিনি। আরে করনি তো কি হয়েছে, আমার জন্য না হয় করবে। কিন্তু দাদু, হঠাৎ এই বাড়িটা আপনি বিক্রি করবেন কেন? আসলে এই বাড়িটার কোনো উত্তরাধিকারী নেই। আপনার ছেলেপুলে নেই বুঝি দাদু? আছে, একমাত্র ছেলে, বউ ছেলে মেয়ে নিয়ে বিদেশে, সেখানকার সিটিজেনশিপ নিয়েছে, এদেশে আর আসবে না। ও তাই বলুন।
মানে বাড়িটা বেচে দিয়ে ছেলের কাছে আপনি পাকাপাকিভাবে চলে যাবেন, তাই তো দাদু? আরে না রে ভাই, আমার ছেলে আমাকে পুছেও না, আর যোগাযোগও রাখে না। অনেক টাকার চাকরি করে তো, তাই বাপের এই সব জিনিসে তার কোনো প্রয়োজন নেই। ছেলের কাছে এই সব এখন আবর্জনা রে ভাই। তা বলছি দাদু, দিদিমা কি বাড়িটা বিক্রি করতে দেবে? না রে ভাই, সেসব ঝামেলা নেই। তোর দিদিমা 5 বছর আগে আমায় ছেড়ে ওই ওপরে সবকে চলে গেছে। তা দাদু, বাড়িটা বিক্রি করলে আপনি থাকবেন কোথায়? কেন? তোর কাছে? তোর কাছে আমি থাকবো? আমার কাছে? কি আর কি পাচ্ছে দাদু, কিন্তু দাদু আমার ঘরে যে তোমাকে রাখার মতো জায়গা নেই। কেন রে, তোর বাড়িতে কে কে আছে? আমি আর আমার বউ ছোট্ট একটা টালির ঘরে থাকি। বর্ষায় ছাদ দিয়ে জল পড়ে, পূর্ণিমার চাঁদ ঘরে শুয়ে শুয়ে দেখতে পাওয়া যায়। সেখানে তোমাকে কি করে জায়গা দেব বলো তো দাদু? তাহলে বরং তুই একটা কাজ কর, ও বাড়িটা ছেড়ে দিয়ে আমার এই বাড়িতে বউকে নিয়ে চলে আয়। কিন্তু দাদু, আমি যে তোমাকে বেশি ভাড়া দিতে পারবো না। আরে তোকে কে ভাড়া দিতে বলেছে রে হনুমান? তোর দিদিমা মারা যাবার পর প্রতি বছরই আমি দান ঠান একটু একটু করে থাকি। এবছর না হয় এই বাড়িটাই তোকে দান করে দেব। কি বলছো গো দাদু? দেখো দাদু, ওই নাতির সঙ্গে তুমি এরকম ইয়ার্কি মেরো না কিন্তু। আরে না রে হতভাগা, আমি আর কি করছি না। তোকে এই বাড়িটা আমি দান করে দেব, আর তার বিনিময়ে কিন্তু আমাকে একটু তোদের কাছে থাকতে দিতে হবে। ও, এবার বুঝলাম। না দাদু শোনো, বাড়ি তোমারই থাকবে, বুঝছো? তুমি যেটা ফেলে দিচ্ছিলে সেটা বরং আমি তোমার থেকে নেব দাদু। আমায় দেবে তো? হ্যাঁ, কি রে সেটা? সেটা কি হনুমান? ওই যে ছেলের প্রতি স্নেহ আর ভালোবাসা, যেটা তুমি একবারে ফেলে দিয়েছো, ওটাই আমাকে দিও দাদু। তার মানে তুই রাজি? দাদু, ফেলে দেওয়া খাট, আলমারি, হারমোনিয়াম অনেকেই পেতে পারে, কিন্তু আমি যে আজ থেকে একজনের ফেলে দেওয়া বাপ পেলাম গো, এটা কি কম ভাগ্যের কথা বলো দাদু? তাহলে এই ফেলে দেয়া বাপটাকে নিয়ে তুই কাল থেকে এখানেই চলে আয়। আমরা না কাল থেকে সবাই একসঙ্গে থাকবো। একসঙ্গে। ঠিক আছে দাদু, আমি তাহলে আসি, চাঁপাকে খবরটা দিই, বুঝলে? আমি আসি দাদু। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায়।